আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন আপনার ধারা 11 গ, অর্থাৎ যৌতুক দাবি করে আসামি কর্তৃক সাধারণ জখম বা সাধারণ আঘাতের মামলার ক্ষেত্রে আপনি যখন ডিসচার্জের পিটিশন শুনানি করবেন, অর্থাৎ অব্যাহতির পিটিশন শুনানি করবেন, সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ শুনানির যে ম্যাটেরিয়ালস সেগুলো কি হতে পারে বা আপনি কোথায় সব থেকে বেশি জোর দিবেন। আমরা স্বাভাবিকভাবেই জানি যে অব্যাহতি বা ডিসচার্জ শুনানির সময় আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিজ্ঞ বিচারিক আদালত আমলে গ্রহণ করবেন না, অর্থাৎ তিনি আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজকে যাচাই বাছাই করে আসামিকে ওই অভিযোগ হতে অব্যাহতি দেওয়ার কোনো ক্ষমতা তিনি পাবেন না, অর্থাৎ অথবা তিনি কোনো ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবী কোন কোন ম্যাটেরিয়ালসের উপরে জোর দিতে পারেন? দেখেন, বিচার শুনানির ক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর শুধুমাত্র বাদী যে সকল কাগজপত্র তার অভিযোগের স্বার্থে আদালতে দাখিল করেছেন সেই সকল কাগজের উপর ভিত্তি করে আপনাকে ডিসচার্জ শুনানি করতে হবে। অর্থাৎ যে অভিযোগ থাকবে সেই অভিযোগের ম্যাটেরিয়ালস এবং ওই অভিযোগের সাপোর্টে যে সকল কাগজপত্র থাকবে সেই সকল কাগজপত্রের উপর ভিত্তি করে আপনাকে ডিসচার্জ শুনানি করতে হবে। এখন আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে বাদী কর্তৃক মেডিকেল সার্টিফিকেট অথবা প্রেসক্রিপশন কিন্তু দাখিল করা হয়ে থাকে। 11 গ যে ধারাটি, এই ধারাটিতে বাদী যখন মামলা করেন তখন দেখা যায় যে কোনো মেডিকেল সার্টিফিকেট ওই মামলার সাথে রয়েছে অথবা কোনো চিকিৎসাপত্র, প্রাথমিক চিকিৎসাপত্র ওই মামলার সাথে রয়েছে। তাহলে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনাকে ওই মেডিকেল সার্টিফিকেট এবং যে প্রেসক্রিপশনটি দাখিল করেছে সেই প্রেসক্রিপশন এবং মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে আপনাকে জোর শুনানি করতে হবে। আরেকটি হলো যে প্রাথমিক যে তদন্ত রিপোর্টটি থাকে, অনেক সময় আমরা দেখেছি সমাজসেবাতে থাকে অথবা অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা থাকে, সেখানে তারা যে প্রতিবেদন দেন সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনাকে শুনানি করতে হবে। তো আমি যতগুলা মামলা শুনানি করেছি ব্যক্তিগতভাবে বা দেখেছি সেই সকল ক্ষেত্রে আমার যে ছোট্ট একটি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটি আমি শেয়ার করব। আপনারা দেখতে দেখতে পাবেন যে অনেক ক্ষেত্রে প্রাথমিক যে তদন্ত রিপোর্টটি থাকে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিপোর্ট, সেখানে কিন্তু লেখা থাকে যে এটি একটি ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটি ঘরোয়া পরিবেশের একটি ঝগড়া কিন্তু হয়েছে। এবং সেখানে উল্লেখ থাকে যে আমরা মেডিকেল সার্টিফিকেটে দেখেছি যে ফিজিক্যাল অ্যাসাল্ট, অথবা কোথাও আমরা দেখেছি যে ডেসক্রিপশনে লেখে যে দেয়ার ইজ নো ইন্টারনাল অর এক্সটার্নাল ভিজিবল ইনজুরি, অথবা লেখা থাকে যে ফিজিক্যাল অ্যাসাল্ট, অথবা শেষে কোথাও লেখা থাকে সিম্পল হার্ট, এরকম লেখা থাকে। এখন আমাদেরকে প্রশ্ন করতে হয় বিশেষ করে যে সিম্পল হার্ট, ডোমেস্টিক ভায়োলেন্স এবং ফিজিক্যাল অ্যাসাল্ট কি একই প্রকৃতির নেচার কিনা, অর্থাৎ 11 গতে যে সিম্পল হার্টের কথা বলা আছে সেই সিম্পল হার্ট মানেই কি ফিজিক্যাল অ্যাসাল্ট অথবা ফিজিক্যাল অ্যাসাল্ট মানেই কি ডোমেস্টিক ভায়োলেন্স। আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2010 কিন্তু আলাদা একটি আইনই রয়েছে, অর্থাৎ ওই আইনের অধীনে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে সুরক্ষামূলক আদেশ কিন্তু পেয়ে থাকেন। সুতরাং এই ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো মামলা হলে বা কোনো রিপোর্ট হলে সেই মামলাটি নারী শিশু ধারাতে চলতে পারে না, এটা চলার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2010 আপনাকে মামলা করতে হবে, সেজন্য আলাদা সরকার একটি আইন করে দিয়েছে। আর যদি ফিজিক্যাল অ্যাসাল্ট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু জানি ফিজিক্যাল অ্যাসাল্ট কিন্তু আপনার 351 ধারায় সংজ্ঞা দেওয়া আছে দণ্ডবিধি, সেখানে বলা আছে যে হু এভার মেক্স এনি জেস্টার অর এনি প্রিপারেশন ইন্টেন্ডিং অর নোয়িং ইট টু বি লাইকলি দ্যাট সাচ gesture or preparation will cause any person present to apprehend that he who makes this gesture or preparation is about to use criminal force to that person is said to commit an assault। অর্থাৎ অ্যাসল্টের ক্ষেত্রে
বডিলি টাচ নাই, অর্থাৎ ফোর্স করে কাউকে আঘাত করা হয় না, বডি টু বডি টাচ হয় না, সেক্ষেত্রে শুধু একটি আপনার ইসের মাধ্যমে, জেস্টারের মাধ্যমে এক ধরনের হুমকি সৃষ্টি করা হয় যে যে কোনো সময় তার বডির উপরে আক্রমণ আসতে পারে। অর্থাৎ বডিতে যেহেতু আঘাত হয় না, বডিতে যেহেতু স্পর্শ হয় না, সুতরাং সেখানেও সিম্পল হার্ট হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ ফিজিক্যাল অ্যাসল্ট যদি হয়ে থাকে তাহলে এই মামলাটি কোনোভাবেই চলতে পারে না, কারণ এখানে আইনেই বলা আছে সিম্পল হার্ট হইতে হবে। এখন যদি আইনের মধ্যে লেখা থাকে যে এক উপরে লেখা থাকে যে ফিজিক্যাল অ্যাসল্ট এবং নিচে লেখা থাকে যদি সিম্পল হার্ট, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে আসলে নেচারটা কি, ফিজিক্যাল অ্যাসল্ট না সিম্পল হার্ট? কারণ সিম্পল হার্টের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি আছে দণ্ডবিধির 319, সেখানে বলা আছে হু এভার কজেস বডিলি পেইন, ডিজিজ অর ইনফার্মিটি টু এনি পারসন ইজ সেড টু কজ হার্ট। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার দৈহিক ব্যথা, রোগ বা কোনো অক্ষমতা সৃষ্টি করে, সেটা হচ্ছে সিম্পল হার্ট। অর্থাৎ সিম্পল হার্ট হইতে গেলে বডিলি টাচ হইতে হবে, বডি টু বডি ফাইট হতে হবে, তাহলে সিম্পল হার্ট হবে। এখন কোনো প্রেসক্রিপশন বা কোনো সার্টিফিকেটের মধ্যে ফিজিক্যাল অ্যাসাল্ট প্লাস তার মধ্যে আবার যদি সিম্পল হার্ট থাকে, তাহলে মামলাটি কিন্তু চলবে না। কারণ হাইকোর্ট ডিভিশনের রায়ে বলা আছে যদি মেডিকেল সার্টিফিকেটে যদি ভেগ কোনো কথা থাকে, অর্থাৎ যদি এমন হয় যে অ্যাম্বিগিউটি থাকে, অস্পষ্টতা থাকে যে এটা সিম্পল হার্ট না ফিজিক্যাল অ্যাসাল্ট, এই ধরনের যদি আপনার কন্ট্রাডিকশন থাকে, তাহলে এই মামলাটি কিন্তু আপনার চলতে পারে না, অর্থাৎ এই মামলাটি ডিসচার্জ হয়ে যাবে। কারণ আমরা অনেকেই হয়তো এই বিষয়ে অবগত আছি যে সিম্পল হার্ট নেচার এটা কে নির্ণয় করবে, এটা কিন্তু আদালতের কাজ, এটা কিন্তু ডাক্তারের কাজ না। ডাক্তার ডেসক্রিপশন দিয়ে দিবে যে আঘাতটা কিভাবে হয়েছে, ফিজিক্যাল অ্যাসাল্ট হলো নাকি বডিলি ইনজুর হলো, অর্থাৎ কোনো বডিলি ইনজুরি আছে ভেতরে, যে শুধু কি হুমকি দামকির মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে সেই সাইন আছে, এইগুলো লেখা থাকবে। এখন বডিতে যদি সাইন থাকে, বডিতে যদি সাইনের কারণে তার যদি পেইন থাকে, তাহলে আদালত এটা বুঝে নেবে যে তার বডি টু বডি টাচ হয়েছে, এটা একটা সিম্পল হার্ট, তাহলেই ওই সার্টিফিকেট অনুযায়ী এই মামলাটি চলতে পারে। অন্যথায় যদি আপনার ডোমেস্টিক ভায়োলেন্স হয়, মামলাটি চলবে না, ডিসচার্জ হয়ে যাবে। যদি ফিজিক্যাল অ্যাসল্ট এবং সিম্পল হার্ট একই সাথে থাকে, তাহলে অ্যাম্বিগিউটির কারণে হাইকোর্ট ডিভিশনের ওই রায়টি কার্যকর হবে যে যদি মেডিকেল সার্টিফিকেটের মধ্যে স্পষ্টতা না থাকে, তাহলে সেটা মামলা আপনার ডিসচার্জ হয়ে যাবে আসামি। আর যদি ফিজিক্যাল অ্যাসল্ট যদি থাকে, তাহলে ফিজিক্যাল অ্যাসল্ট কোনো বডিলি টাচ, কোনো সিম্পল হার্টের কোনো নেচার না। সিম্পল হার্ট সম্পূর্ণ একটি আলাদা একটি সেকশন, যা 319 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে, এবং ফিজিক্যাল অ্যাসল্ট সম্পূর্ণ একটা আলাদা বিষয়, যেটা 351 ধারাতে আলোচনা করা হয়েছে। সুতরাং এই উপরে যদি আমরা কন্ট্রাডিকশন সৃষ্টি করতে পারি এবং এজাহারকে যদি আমরা অন্য কোনো মামলা, যেমন যৌতুক মামলা, ম্যাজিস্ট্রেট কোর্টের কোনো মামলার সাথে যদি আমরা যদি কোলাবরেট করে, যদি দুইটার সাথে কম্পেয়ার করে যদি আমরা কন্ট্রাডিকশন দেখাতে পারি, তাহলে কিন্তু আসামি ডিসচার্জ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজ